তো দিস ইজ অ্যানাদার ভিডিও মাই ফ্রেন্ডস। আরেকটি উল্লেখযোগ্য আদর্শ আরোগ্য আপনাদেরকে উপহার দেবো আমি। আরেকটি চ্যালেঞ্জিং কেস। এই বাচ্চা বয়স 15 বছরের ছেলে। কোন ক্লাসে পড়ছ? ক্লাস 10-এ পড়ছে। মাথার যন্ত্রণা। লাস্ট 6 মাস ধরে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু দেখছেন। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু ডায়াগনোসিস করেছে ডিসোসিয়েশন ডিসঅর্ডার। হা কি সুন্দর নাম, হেডেক ডিউ টু ডিসোসিয়েশন ডিসঅর্ডার। তা বাবু ডিসোসিয়েশন হোক আর মিসোসিয়েশন হোক, একবারের ওষুধে এই বাচ্চার মাথার যন্ত্রণা সারিয়ে দেবো। হেডেক, so the topic is headache. Egg means pain. Headache. Face ache. মাথার যন্ত্রণা এই বাচ্চার। অ্যালোপ্যাথি ডাক্তারবাবু কতদিন দেখছেন? ইনি হচ্ছেন বাচ্চার মা। এনাকে দেখাচ্ছি 1 মাস হয়েছে। তার আগে কি চিকিৎসা হয়েছে? একজনকে দেখিয়েছিলাম, তিনি মাইগ্রেন বলেছিলেন। মাইগ্রেনের ওষুধ প্রায় 2 মাস মতো খাইয়েছি। তিনি মাইগ্রেন বলেছেন, মাইগ্রেন ওষুধ দিল, কিন্তু পুরোপুরি সারলো না। ইনি বলছেন কি ডিসোসিয়েশন ডিসঅর্ডার। হ্যাঁ, এখানে একটু তুলনায় কমেছে, একটু কমেছে, কিন্তু পুরো সারেনি। ও কমেছে মানে কি সাময়িক কমেছে। আর এইসব ওষুধ খেলে পরবর্তীকালে আরো ক্ষতি হবে, কিডনির ক্ষতিগ্রস্ত হয়। যখনই আপনার কথা শুনেছি আমি তখনই দৌড়ে এসেছি। সো অ্যালোপ্যাথিতে ডাক্তারবাবুদের তো দোষ নেই, যে মেডিসিন ক্যান নট গিভ দ্য পার্মানেন্ট কিওর। তারা বইয়ে যা পাচ্ছে, যা শিখছে তাই চালাবে। কিন্তু আমাদের ওষুধ জানে যে পুরোপুরি সারবে না, বহুদিন খাওয়ালে কিডনি ক্ষতিগ্রস্ত হবে, সবই জানে। তবু তারা হোমিওপ্যাথি ভালো কাউকে দেখান বলবে না, নিজের ব্যবসা নষ্ট হবে। তাছাড়া ব্যবসার থেকে আরও বড় জিনিস, যাবে রাজ্য যাবে মান, হাকিবে ইংলিশম্যান, নেটিভের হাতে মান, নেবার। নেটিভের কাছে পাঠাবো, ইংরেজ যেমন বলতো, নেটিভের কাছে পাঠাবো। ওদের কাছে তো হোমিওপ্যাথি ডাক্তার মানে নেটিভ আদমি, কালা আদমি। আমরা হলাম সাদা আদমি। তো সাদা আদমি তো কালা আদমির কাছে সহজে পাঠাবে না। মাথার যন্ত্রণা, কেউ বলছে মাইগ্রেন, কেউ বলছে ডিসোসিয়েশন ডিসঅর্ডার। বাংলায় গান আছে না, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। তো দি হেডেক ইজ ডিউ টু লং কন্টিনিউইং মেন্টাল গ্রিপ। আমি বারবার বলেছি, দেয়ার আর মেনি ডিজিজেস আর কজ ডিউ টু সাইকিক। মন থেকে রোগের উৎপত্তি। আমি নয়, আমার সবার গুরু হ্যানিম্যান বলে গেছেন 200 বছর আগে। মেনি ডিজিজেস আর সাইকিক ইন অরিজিন। সাইকিক মন থেকে শরীরে প্রবেশ করে। সো মনের ইংরেজি হলো সাইকো, শরীরের ইংরেজি হলো সোমাটিক, সোমাটোফর্ম। তো সাইকো থেকে সাইকোসোমাটিক ডিসঅর্ডার। দিস হেডেক ইজ নাথিং বাট সাইকোসোমাটিক ডিসঅর্ডার। এরপর ডাক্তার কি জানবে, বুঝবে, ভাববে? বড় বড় ডিগ্রি আপনারা লিখবেন, এমডি লিখবেন, সাইকিয়াট্রিস্ট লিখবেন, নিউরোলজিস্ট লিখবেন, অনেক কিছু লিখবেন, অনেক চিকিৎসা করবেন, কিন্তু সাইকোসোমাটিক ডিসঅর্ডার নিয়ে আপনারা বুঝবেন না, মাথা ঘামাবেন না। আপনারা বলবেন নিউরোলজিস্টকে দেখান, আপনারা বলবেন যে নিউরো সায়েন্সে যান, আপনারা বলবেন এমআরআই অফ দ্য ব্রেন, আপনারা বলবেন সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, এনসিভি, নার্ভ স্টাডি। আরে বাপু, এসব তো রিপোর্ট নেগেটিভ হবে। সবই আমি বলার আগেই তো উনি বলে দিলেন সবই করা হয়েছে। আমি আপনার শোনার আগে বললাম কি না? আমি আপনার থেকে শুনেছি না, শুনেই বলে দিয়েছি। তারপরেই তো আপনি বললেন হ্যাঁ সবই করেছি নেগেটিভ। আমি জানি।
কারণ আই হ্যাভ স্টাডিড, আই হ্যাভ রেড দ্য হ্যানিম্যানস অর্গানন্দা র্যাশনাল ইন হিলকুন্ডি, অর্গানন্দা র্যাশনাল আর্ট অফ হিলিং। সাইকোসোমাটিক ডিজিজ আমি জানি, কিন্তু তার উৎস কি? ভাগীরথীর উৎস সন্ধানে যেমন লিখেছিলেন জগদীশচন্দ্র বসু যে ভাগীরথীর উৎসটা কোথায়, তেমনি রোগের উৎস কোথায় তা তোমরা ভাবো না, তা তোমরা জানো না, তা তোমরা চিন্তা করো না, তা তোমরা অ্যানালিসিস করো না, তা তোমরা বিশ্লেষণ করো না, করতে জানো না, করতে শেখোনি। এই ছেলে বাবা মা দুজন চাকরি করত, থাকতো ঠাকুর দাদা বা দাদুর কাছে। দাদুর সাথে একটা সখ্যতা গড়ে উঠেছিল, দাদুও ভালো মানুষ ছিল বলেই সখ্যতা গড়ে উঠেছিল। দাদু যদি বদরাগী হতো, কথা কথা অনেকে আছে বাচ্চাকে মারে ধরে, সেরকম ছিল না। দাদুর প্রতি ওর অসম্ভব ভালোবাসা জন্মেছিল, শ্রদ্ধা জন্মেছিল, নিবিড় আন্তরিকতা জন্মেছিল। দাদু হসপিটালে ভর্তি হলো, ছোট বাচ্চা, 10 বছর বয়স তখন ওর। মা বাবা যায়, সবাই বাচ্চাকে নিয়ে যায় না, সবই হসপিটালে। মাকে একদিন ওর কষ্ট হতো, কিন্তু ওর ছাপা বড় বড় শান্তশিষ্ট ছেলে, অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, মাইল্ড ইল্ডিং ডিসপোজিশন। তাই চেঁচামেচি ঝগড়াঝাটি অনেক বাচ্চারা যেমন করে, মাকে আমারই করতে হবে, এই দিতে হবে, আমার কথা শুনতে হবে, এরকম কোনোদিন করতো না। কারণ তো ভদ্র ছিল, খুবই নম্র, খুবই চাপা। এখন তো চেহারা দেখে দেখতে পাচ্ছ না, ডিমান্ডও নেই, কোনো ডিমান্ড নেই, খুবই শান্তশিষ্ট ভদ্র ছেলে, ভালো ছেলে। একদিন খুব দুঃখ করে মাকে বলল, তোমরা সবাই দাদুকে দেখতে দাও, আমাকে কোনোদিনও নিয়ে গেলে না, বলে হাউ হাউ করে কেঁদে উঠল। সেই তার প্রথম সাপ্রেশন ফেটে পড়ল, আউটবাস্ট অফ সাপ্রেশন সেদিনই প্রথম পেল। কোন অনেক কষ্ট ছিল, দাদু কবে আসবে, কবে আসবে, কবে আসবে, আশায় আশায় দিন গুনেছে। দাদু আর সুস্থ অবস্থায় ফেরেনি। দাদু ওয়াজ অ্যাটাকড বাই দ্য ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ। মৃত্যুর কালো জগতে দাদু প্রবেশ করে গেল। খবর পেল, ওর পিসিমা বলল, দাদুকে বাড়ি নিয়ে আসছি। খুব আনন্দে মেতে উঠল, দাদু বাড়ি আসছে। দাদু বাড়ি ঢুকেছিল সাদা চাদরে ঢোকা অবস্থায়। সবাই কাঁদছে, কান্ডাকাটি করছে, ডেড বডির উপরে আছড়ে পড়ছে, ফুলের মালা দিচ্ছে, পা ধরে প্রণাম করছে। বাচ্চা পাথরের মতন দাঁড়িয়েছিল। 10 বছর বয়সে তার যেটুকু জ্ঞান এসেছিল, মৃত্যুর সংজ্ঞা সম্বন্ধে যেটুকু সে জেনেছিল, তাতেই বুঝেছিল দাদু চলে গেছে অনেক দূরে। টিল নাও, আজকে 16 বছর বয়স, এখনো কোনো শ্রাদ্ধ বাড়ি, কোনো সাদা ঢাকা দেওয়া জায়গা ও যেতে চায় না। মানে শ্রাদ্ধ বাড়ি মানে হচ্ছে ওই ফুল দেওয়া, ওই সাদা চাদরে দেওয়া মোড়া এলাকা, ওইগুলো যেতে চায় না, ওটা নাকি ওর খুব কষ্ট হয়। আজও ওর মনে কষ্ট হয়, দাদুর স্মৃতি আজও ওর মনের মধ্যে বসে আছে। অরুণ রথের তরুণ সারথীর মতন ওর হৃদয় পটে দাদুর ছবি আঁকা আছে। দাদুকে ভুলতে পারেনি, দাদুর কষ্ট মেনে নিতে পারেনি, দাদুর মৃত্যু মেনে নিতে পারেনি। আজও শ্রাদ্ধ বাড়ি যেতে চায় না, ফুলের মালা, সাদা কাপড়ে ঢাকা কোনো ডেড বডি দেখতে পারে না। আজও দাদুর সেই ঘর কোনোদিন কাউকে ব্যবহার করতে দেয়নি। বাবা মাকে প্রেশার ক্রিয়েট করছে না, দাদুর ঘর দাদুরই থাকবে। ঠিক তাই বলেছো তুমি, একদম একদম, এখনো ওটা দাদুরই ঘর। সো মেন্টাল গ্রিফ। তারপর থেকেই তো মাথার যন্ত্রণা কতদিন পরে আরম্ভ হলো, কতদিন পরে? 15-20 দিন, ওই কাজ মিটে যাওয়ার পরে, মানে দিন 20-25 পরেই আমরা আইডেন্টিফাই করলাম যে মাথার যন্ত্রণা, এবং তার জন্য সে চুল ছিঁড়ছে। একটা 10 বছরের বাচ্চা মাথার চুল ছিঁড়ে, হাতে তার মুঠোতে চুল, এরকম ভাবে যন্ত্রণায় চুল ছিঁড়ত। তার 15 দিন পর থেকেই মাথার যন্ত্রণা, সো ভায়োলেন্ট, সো ম্যাডনিং পেন আরম্ভ হলো, চুল ছিঁড়তে আরম্ভ করলো। সাপ্রেশন অফ গ্রিফ, শুধু গ্রিফ নয়, এখানে গ্রিফ হলো, গ্রিফ কি হলো, গ্রিফ সাপ্রেসড হলো, সাপ্রেশন অফ গ্রিফ হলো, সাপ্রেশন অফ গ্রিফ, সাপ্রেশন অফ অ্যাঙ্গার। রাগ আমি দেখালাম আলাদা, কিন্তু রাগটা দেখালাম না, আমার মনের মধ্যে থেকে গেল। হিংসা দেখালাম না, হিংসা মনের মধ্যে থেকে গেল। কষ্ট দেখালাম না, সাপ্রেশন, সাপ্রেশন, সাপ্রেশন। স্কিন ডিজিজ সাপ্রেশন সবাই জানে, বাইরে থেকে দেখা যাচ্ছে। মনের সাপ্রেশন কি দেখা যাচ্ছে? মনের সাপ্রেশন এইভাবে বের করতে পারি আমরা। সেই পাথরের মতো নিশ্চল হয়ে থাকা যুবক বাচ্চা মাথার যন্ত্রণায় আক্রান্ত হয়ে গেল।
সাইকোসোমাটিক ডিজিজ, চুল ছিঁড়তে লাগলো, তারপর থেকে চিকিৎসা চলতে থাকলো এরকম এরকম। সো আওয়ার সিমটম ইজ হেড পেন, গ্রিপ আফটার। দেখবো রে পাঠক কি বলে। See the rubric, my friends, cancer repertory. Head pain, grief after, grief from 1, 2, 3, 4, 5, 6। হোমিওপ্যাথিক সিস্টেম যদি তুমি জানো 8, জানো চিকিৎসা তোমার কাছে খুব সোজা। তোমার কিন্তু 6টা ওষুধের মধ্যে ওষুধ সিলেকশন করতে হবে, তোমাকে আর 6000 ওষুধ ঘাঁটতে হবে না। আর বুজরুকি যারা দেয় 1 লাইন 2 লাইনের ওষুধ দিয়ে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা নাটক করে, সেই নাটকবাজদের আমি আর আবার দেখিয়ে দিচ্ছি 6000 ওষুধ লাগে না। আমাদের 6000 ওষুধ আছে, আমাদের 5000 ওষুধ আছে, আমাদের 4000 ওষুধ আছে। ওই মেটিমেটিকা কিনতে হবে, অনেক ওষুধ আছে। আমি জানি না জানি বরংবাজি দেখাবো, হিপোক্রেসি দেখাবো, হিপোক্রেটিক হব। 6টা ওষুধের মধ্যে ওর ওষুধ হবে। কারণ আমি অ্যানালিসিস করেছি, আমি রোগের গোড়ায় চলে গেছি। গাছে ফল হচ্ছে না কেন, গাছের পাতা কুকড়ে যাচ্ছে কেন, আমি গাছের গোড়াটাই খারাপ সেটা দেখিনি। স্প্রে করে যাচ্ছি, নিউট্রিয়েন্ট দিয়ে যাচ্ছি, আমি বিভিন্ন রকম কি বলে অনুখাদ্য দিয়ে যাচ্ছি, কিন্তু গাছের গোড়াটা গন্ডগোল হয়ে আছে, শুকিয়ে যাচ্ছে গাছটা। আমি রোগের গোড়ায় চলে গেছি। গ্রিপ এইলমেন্টস আফটার, ইতিহাসটা জানার পরে শোনার পরে সিনচার, ইগনেশিয়া, ন্যাট্রামিওর, ওপিয়াম, ফসফরিক অ্যাসিড, পালসেটিলা, স্টাফিসেক্রিয়া। ইগনেশিয়া ইজ এ ভেরি অ্যাকিউট মেডিসিন, অনেক দিন ধরে চলছে। সেই সময় হয়তো 1 ডোজ 2 ডোজ 4 ডোজ দিলে মিটে যেত ঝামেলা। এখন তো 6 মাস হয়ে গেছে, ক্রনিক হয়ে গেছে। ন্যাট্রামিউরের অনেক সিমটম আছে। ন্যাট্রামিউর এখানে গ্রেডে নেই, 3rd গ্রেডে আছে, কিন্তু ন্যাট্রামিউরের অনেক সিমটম আছে। বাচ্চাটা তিতো খেতে খুব ভালোবাসে, উচ্ছে খেতে চায়, লজ্জাবোধ খুব বেশি, এখানে ওখানে দাঁড়িয়ে ছেলেদের মতন প্রস্রাব করতে পারে না। চান কি তাড়াতাড়ি করেন? অনেক সময় লাগে না, স্নান করতে সময় লাগে না, করে খুব তাড়াতাড়ি করে। ন্যাট্রামিউরের কটা সিমটম পেলাম? ন্যাট্রামিউরের তিতো খেতে ভালোবাসে, আর এখানে ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না। এছাড়া ন্যাট্রামিউরে আর খুব সিমটম পেলাম না। সকাল 10টা খালি গায়ে থাকতে চায় না, খালি গায়ে থাকে না। কারণ লজ্জাবোধ বেশি ওর, ও সভ্য ভদ্র ছেলে, তাই ওর লজ্জাবোধ বেশি। ন্যাট্রামিউরের শীত একটু বেশি, এই বাচ্চার গরম একটু বেশি। ন্যাট্রামিউরের আর কোনো সিমটম কি আমরা পেলাম না? রাগ তেমন তো নেই ওর, ও তো শান্তশিষ্ট ছেলে। খুব রাগ হলে সেটা আলাদা, সময় নষ্ট করবেন না বাজে দিকে না বুঝে। ও ঠান্ডা, আমি প্রথম থেকে বলছি ও ঠান্ডা, শান্ত ছেলে, ঠান্ডা ছেলে। ন্যাট্রামিউর আছে 3rd গ্রেড। ন্যাট্রামিউর আর বিশেষ কোনো সিমটম নেই। ন্যাট্রামিউরের জেনারেল অ্যাগ্রাভেশন সকাল 10টায় 11টায়, কিন্তু এই মাথার যন্ত্রণা বাড়ে রাত 2টো থেকে 3টে। রাত 2টো থেকে 3টের মধ্যে এর সমস্ত কমপ্লেনগুলো বাড়ে। শান্তশিষ্ট বাচ্চা, ঠান্ডা বাচ্চা। তাহলে আমরা দেখব গ্রিপ ফ্রম, আরেকটা ওষুধ পেয়ে গেলাম, পালসেটিলা। পালসেটিলা আছে। পিপাসা কেমন? পিপাসা নেই, থার্স্টলেস, মাইল্ড টেম্পারামেন্ট, গ্রিপ এইলমেন্টস আফটার, আওয়ার চয়েস অফ মেডিসিন ইজ কারা কারা ন্যাট্রামিউর চেঁচামেচি করছিলেন? পালসেটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। শান্ত স্বভাবের বাচ্চা, ঠান্ডা বাচ্চা, হেডেক, গ্রিপ এইলমেন্টস ফ্রম, মাইল্ড টেম্পারামেন্ট, ভদ্র সভ্য ছেলে, ভালো ছেলে। এবং আরেকটা রুব্রিক আমরা দেখব গ্রিপ, এটা হেডেক দেখলাম। ইন জেনারেল গ্রিপ এইলমেন্টস আফটার, এই গ্রিপটা কীরকম গ্রিপ? সাইলেন্ট গ্রিপ। চেঁচামেচি করেছিল, মনের কষ্ট নিজে মনে চেপে রেখেছিল। সাইলেন্ট গ্রিপ, সাব রুব্রিক আছে সাইলেন্ট।
ইগনেশিয়া ন্যাট্রামিউর পালসিটি, ইগনেশিয়া ন্যাট্রামিউর পালসিটি। বাচ্চা জিভ দেখাও বড় করে। দ্য টাং ইজ ড্রাই, দ্য টাং ইজ টোটালি ড্রাই। ভদ্র সভ্য শান্ত ছেলে। ailments from grip, headache from grip, from silent grip, thirstless। ছবির মতন পালসিটিলা নয়। কোনো অ্যালোপ্যাথি ডাক্তার এই রোগ কী করে সারাবে? তারা কি মনের মধ্যে যেতে পারবে? আর হোমিওপ্যাথি ডাক্তাররা কেউ পালসিটিলা না দিলে রোগ সারবে? তাই আমি বলে দিলাম, রোগ আপনার ছেলে সেরে গেল, আপনি সুস্থ হয়ে যাবেন। এই ছেলে খুব গুণী ছেলে। ওইটুকু বাচ্চা বয়সে ওই ইলেকট্রনিক্সের জিনিসপত্র সব রিপেয়ার করতে পারে, সারাতে পারে, কোন পার্টস খারাপ হয়েছে বলতে পারে। ও ভবিষ্যতে বড় ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হবে, এবং এই আশীর্বাদ আমার তরফ থেকে রইল। এবং ও ভালো মাও পেয়েছে, ওর মা ওর খুব ভালো বন্ধু। সি ইজ অলসো ভেরি সোবার লেডি। আমি মায়ের সাথে কথা বলে খুব সন্তুষ্ট হয়েছি। সো মাইল্ড অ্যান্ড জেন্টেল লেডি আই হ্যাভ নেভার সিন। আপনার ছেলেকে আমি সুস্থ করে দেবো, এবং আদর্শ ছেলের এই জন্য যেদিন জামাইবাবু বলেছেন আমি যাবো, আমার ছেলের জন্য আমি এত কিছু করছি, যেখানে নিয়ে যেতে বলছে সেখানে নিয়ে। আদর্শ ছেলের আদর্শ মা হিসাবে তুমি জাজ্জল্যমান থাকবে, এ বিশ্বাস আমি রাখি। তোমার ছেলে সুস্থ হয়ে গেছে। সো বন্ধুরা, দিস ইজ অ্যাগেন এ চ্যালেঞ্জ আই হ্যাভ অ্যাকসেপ্টেড। এই ভিডিও যারা দেখছেন আমার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, এবং আমার ইউটিউব যেসব সাধারণ মানুষ সমাজে দেখে থাকেন, লক্ষ্য রাখুন, ভিডিও নাম্বার খেয়াল রাখুন। আর 2 মাস পরে দেখবেন এই ভদ্রমহিলা ওর মা এসে বলছে, ডাক্তারবাবু আমার ছেলে পুরো সুস্থ। অ্যান্ড দিস ইজ পসিবল বাই দ্য হোমিওপ্যাথিক মোড। আমি আরো চিন্তিত, কারণ সামনে বছর মাধ্যমিক, আজকে 2 মাস হয়ে গেল, পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, পড়ার লেখার লাইনের দিকে সে তাকাতেই পারে না। সুস্থ হয়ে গেল তো আর কি বাচ্চা, সুস্থ হয়ে গেল তো? সুস্থ হয়ে গেলেই ভালো। বলো আমি সুস্থ হয়ে গেছি। আমি সুস্থ হয়ে গেছি। এই লাইন তুমি পরের দিন সবাইকে শোনাবে। আজকের আমি নিজে বলতে বললাম বললে, তুমি পরের দিন হাসি মুখে সবাইকে শোনাবে। দিস মাস অ্যাসুরেন্স আই এম গিভিং টু মাই অল দ্য ফলোয়ার্স বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি, মাই ফ্রেন্ডস।